আসসালামু আলাইকুম, সবাই ভালো আছো? জি মিস আলহামদুলিল্লাহ। জি মিস আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে আমাদের নতুন একটা চ্যাপ্টার শুরু করার কথা, কত ক্লাসে বলেছিলাম? বলো তো কোন চ্যাপ্টারটা বাকি আমাদের? খুঁজে পাচ্ছ না, তাই তো? সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ, এই দুটো চ্যাপ্টার বাকি। হ্যাঁ, এই দুটো পড়লেই আমাদের পুরো কোর্স কমপ্লিট হয়ে যাবে। আমরা আজকে শুরু করব নবম অধ্যায়, সমন্বয় সাধন। ঠিক আছে? সবাই কি দেখতে পাচ্ছো? জি মিস। জি মিস। আচ্ছা, এটা হচ্ছে আমি অন্য একটা বই থেকে এই পেজটা নিয়েছি। ঠিক আছে, অন্য একটি বই থেকে আমি এই পেজটা নিয়েছি। এখানে সমন্বয় সাধন সুন্দর করে লেখা আছে, সেজন্য। আচ্ছা দেখো, সমন্বয়ের ধারণা, কনসেপ্ট অফ কোঅর্ডিনেশন। সমন্বয়ের ইংরেজি হচ্ছে কোঅর্ডিনেশন। প্রথমে একটা ছোট্ট গল্প দেওয়া আছে, গল্পটা আমি পড়ছি। ইকবাল মাহমুদ একটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা, ব্র্যাকেটে লেখা আছে সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার। তিনি তার অধীনস্থ সব বিভাগ ও উপবিভাগের কাজের নিয়মিত খোঁজ খবর রাখেন। কোথাও কোনো সমস্যা হলে তা সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ নেন। কোনো বিভাগের কাজের চাপ বেশি হলে সেখানে নতুন কর্মী নিয়োগের চেষ্টা করেন। কোথাও অব্যবহৃত কর্মী থাকলে তিনি তাদের অন্য জায়গায় কাজে লাগানোর ব্যবস্থা করেন। কোনো উপকরণগত বাধা থাকলে তিনি তা সমাধানের ব্যবস্থা করেন। এইভাবে সব সময় তদারকির মাধ্যমে তিনি উক্ত প্রতিষ্ঠানকে একটি সফল প্রতিষ্ঠানে পরিণত করেন। উপরের ঘটনায় ইকবাল মাহমুদের কাজের সমন্বিত রূপই হলো সমন্বয় সাধন। তাহলে এখন সমন্বয় সাধনটা কি? সমন্বয় সাধন হলো এমন একটি প্রক্রিয়া যাতে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন বিভাগ, উপবিভাগ ও ব্যক্তির কাজের মধ্যে যোগসূত্র স্থাপন করা হয়। তোমরা এই লাইনটা একটু লিখে রাখো যে সমন্বয় সাধন কি, জ্ঞানমূলক প্রশ্নের আনসার হিসেবে লিখতে পারবে। সমন্বয় সাধন হলো এমন একটি প্রক্রিয়া যাতে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন বিভাগ, উপবিভাগ ও ব্যক্তির কাজের মধ্যে যোগসূত্র স্থাপন করা হয়। প্রাতিষ্ঠানিক কাজের দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়ানোর জন্য এর কাজকে, অর্থাৎ প্রতিষ্ঠানের কাজকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। একই সাথে এই বিভাজিত কাজের মধ্যে, অর্থাৎ কাজগুলো যে ভাগ করা হলো, সেই বিভাজিত কাজের মধ্যে ঐক্য ও সামঞ্জস্য রক্ষা বা যোগসূত্র স্থাপনের চেষ্টা করা হয়। এই প্রচেষ্টাকে ব্যবস্থাপনার ভাষায় সমন্বয় বলা হয়। অর্থাৎ প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য বিভাগগুলোর উদ্দেশ্য ও কার্যাবলী ব্যক্তিবর্গের প্রচেষ্টার সাথে এক সূত্রে আবদ্ধ করার প্রক্রিয়াকে
সমন্বয় সাধন বলে। সুষ্ঠু সমন্বয় ব্যবস্থা কাজে ছন্দপতন রোধ করে, অর্থাৎ কাজের মধ্যে বিশৃঙ্খলা হতে দেয় না সুষ্ঠু সমন্বয় ব্যবস্থা। এতে পরিকল্পনা ও সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ হয়। অর্থাৎ কাজের মধ্যে যদি বিশৃঙ্খলা না হয় তাহলে পরিকল্পনা ও সিদ্ধান্ত বাস্তবায়ন করা সহজ হয়। ঠিক আছে, তাহলে এই যে সমন্বয় সাধন থেকে এইটুকুন তোমরা সমন্বয় সাধন বলতে কি বোঝায় এই প্রশ্নের আনসার হিসেবে লিখতে পারবে। ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে রাখো, পরে হচ্ছে একটু খাতায় লিখে রাখবে। সমন্বয় সাধন কি জ্ঞানমূলক প্রশ্ন, আর সমন্বয় সাধন বলতে কি বোঝায় সেটা হবে অনুধাবনের প্রশ্ন। এখান থেকে তুমি লিখতে পারবে। আমার কথা বুঝতে পেরেছো সবাই? জি মিস। জি মিস। সমন্বয় সাধন নিয়ে আর কারো মনে কোনো প্রশ্ন আছে কিনা? থাকলে আমাকে বলো। না মিস। ওকে, এখন আমরা চলে যাচ্ছি সমন্বয় সাধনের নীতি বা আদর্শ। এটাও হচ্ছে আমি অন্য একটা বই থেকে নিয়েছি। তোমাদের বইতে যে নীতি এবং আদর্শগুলো লেখা আছে সেগুলোই এখানে আছে। সমন্বয় সাধন ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ কাজ। সুষ্ঠু সমন্বয়ের অভাবে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন ব্যাহত হয় এবং কাজের ক্ষেত্রে বিশৃঙ্খলা দেখা দেয়। সমন্বয় কাজকে ফলদায়ক করতে হলে কতিপয় নীতি অর্থাৎ কিছু নীতি বা কৌশল অনুসরণ করা উচিত। সেই নীতিগুলো হচ্ছে, প্রথমে দেখো লক্ষ্যের ঐক্যের নীতি। তোমাদের বইতে লক্ষ্যের বা উদ্দেশ্যের আছে, একই কথা। ঠিক আছে, লক্ষ্যের ঐক্যের নীতি বা উদ্দেশ্যের ঐক্যের নীতি। তোমরা এই পেজটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। লক্ষ্যের বা উদ্দেশ্যের ঐক্য নীতিটা কি? প্রতিষ্ঠানের মূল অভিপ্রায়কে লক্ষ্য বলে। অভিপ্রায় মানে কি বলো? অভিপ্রায় শব্দের অর্থ? মিস প্রায়। অভিপ্রায় শব্দের অর্থ কি? প্রত্যাশিত। প্রত্যাশিত, হ্যাঁ, ভেরি গুড। প্রতিষ্ঠানের মূল অভিপ্রায় বা প্রত্যাশাকে লক্ষ্য বলে, আর লক্ষ্য অর্জনের ধাপ বা মাইল ফলককে উদ্দেশ্য বলে। সমন্বয় সাধনের প্রধান উদ্দেশ্য হলো লক্ষ্যের মধ্যে ঐক্য স্থাপন করা। ঐক্য মানে কি? একতা। একতা বা মিল স্থাপন করা। সঠিক সমন্বয় ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে ব্যক্তিক প্রচেষ্টা মানে প্রতিটা কর্মীর যে প্রচেষ্টা সেটাকে বলা হচ্ছে ব্যক্তিক প্রচেষ্টা, বিভাগীয় এবং প্রাতিষ্ঠানিক লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে সামঞ্জস্য থাকতে হবে। যদি আমরা সঠিক সমন্বয় ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই তাহলে প্রত্যেকটা কর্মীর প্রচেষ্টা, বিভাগীয় এবং প্রাতিষ্ঠানিক লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে সামঞ্জস্য থাকতে হবে। এতে প্রাতিষ্ঠানিক লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে ব্যক্তিক ও বিভাগীয় উদ্দেশ্যের ঐক্য তৈরি হবে, অর্থাৎ প্রত্যেকটা কর্মীর উদ্দেশ্য এবং প্রতিটা বিভাগের উদ্দেশ্যের মধ্যে একতা বা মিল তৈরি হবে। অন্যথায় প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা দেখা দিতে পারে। যদি প্রতিটা কর্মীর উদ্দেশ্যের সাথে এবং প্রতিটা বিভাগের উদ্দেশ্যের সাথে মিল না থাকে তাহলে প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা দেখা দিবে। ঠিক আছে, প্রতিটা কর্মীর উদ্দেশ্য, প্রতিটা বিভাগের উদ্দেশ্য কিন্তু প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্যকে কেন্দ্র করেই হবে। ঠিক আছে, এই ছিল আমাদের লক্ষ্যের ঐক্যের নীতি, অর্থাৎ প্রতিষ্ঠানের যে মূল লক্ষ্য থাকবে সেই লক্ষ্যের সাথে মিল রেখে প্রতিষ্ঠানের প্রতিটি কর্মীর উদ্দেশ্য এবং প্রতিটি বিভাগের
উদ্দেশ্যের মধ্যে সামঞ্জস্য করতে হবে। এর পরের নীতিটি হচ্ছে শুরুতেই সমন্বয়ের নীতি। তোমাদের বইতে আছে প্রারম্ভে শুরুর নীতি, একই কথা, ঠিক আছে? প্রারম্ভে শুরুর নীতি অথবা শুরুতেই সমন্বয়ের নীতি। এই নীতির অর্থ হলো লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ, পরিকল্পনা তৈরি ও কাজের শুরুতেই সমন্বয়ের ব্যাপারে চিন্তা ভাবনা করা। ক্লিয়ার কথা? লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক করা, পরিকল্পনা তৈরি করা এবং কাজের শুরুতেই সমন্বয়ের বিষয়ে চিন্তা ভাবনা করতে হবে। আর শুরুতেই সমন্বয় নিশ্চিত করতে না পারলে মাঝপথে বা অর্ধসমাপ্ত অবস্থায় বিভিন্ন বিভাগ, উপবিভাগ ও কাজের প্রচেষ্টার মধ্যে সমন্বয় সাধন করা অনেক কঠিন হয়ে যায়। তাই শুরুতে কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হলে প্রতিষ্ঠানের সব বিভাগ ও উপবিভাগের সাথে যোগাযোগ এবং কর্মীদের প্রচেষ্টার সাথে সমন্বয় বিধান করতে হবে। ঠিক আছে? যে তুমি সমন্বয় কিভাবে করবা এটা কাজ শুরু করার আগেই তোমাকে চিন্তা করতে হবে। কাজ শুরু করার পরে তুমি সমন্বয়ের ব্যবস্থা করতে গেলে কাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হবে। এখানে লাস্ট লাইনটা বলেছে যে কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হলে, যে তুমি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে চাচ্ছ, এই উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করার আগে তোমাকে প্রতিষ্ঠানের সব বিভাগ এবং উপবিভাগের সাথে যোগাযোগ করতে হবে, কর্মীদের প্রচেষ্টার সাথে সমন্বয় বিধান করতে হবে। অর্থাৎ লক্ষ্যমাত্রা নির্ধারণ করার আগে তোমাকে লক্ষ্য রাখতে হবে বা বিবেচনা করতে হবে যে তোমার প্রতিষ্ঠানে যে কর্মীরা আছে তাদের কাজ করার ক্ষমতা কতটুকু। ইভার রোল কত? মাত্র জয়েন করেছো। ইভা, ইভা শুনতে পাচ্ছ আমাকে? আচ্ছা, অন্য কেউ কি ইভার রোল নাম্বার জানো? থাকলে আমাকে একটু বলো। মিস 212। ইভার নামের পাশে রোল নাম্বার লিখবে। আচ্ছা, এর সমন্বয়ের পরের নীতিটা হচ্ছে আদেশের ঐক্যনীতি। ঠিক আছে? আদেশের ঐক্যনীতি, এই নীতিটা আমরা আরো একবার পড়েছিলাম। কোথায় পড়েছি বলো? মনে পড়ছে না? মিস 2 অধ্যায় মেবি পড়েছিলাম। হ্যাঁ, ব্যবস্থাপনার নীতির মধ্যে পড়েছিলাম যে 14টি মূল নীতি ছিল, তার মধ্যে একটি ছিল আদেশের ঐক্যনীতি। হ্যাঁ, আদেশের ঐক্যনীতিটা কি ছিল মনে আছে? জি মিস, যে একজন কর্মীর আদেশদাতা শুধুমাত্র একজনের হবে, ওকেই বলা হচ্ছে ওই যে ওইটা। হ্যাঁ সরি, হ্যাঁ আদেশ নীতি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। সমন্বয়ের ক্ষেত্রে এই আদেশের ঐক্যনীতি অনুসরণ করতে হয়। সেটা কি দেখো, যে আদেশের ধারা একক উৎস থেকে অব্যাহত থাকলে তা পালনে কর্মীদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব হয় না। অর্থাৎ আদেশদাতা হবেন একজন, যখনই আদেশ আসবে তার কাছ থেকেই আসবে, সেই আদেশ পালন করতে কর্মীদের মধ্যে কোনো দ্বন্দ্ব তৈরি হয় না। তাই কর্মীদের কাজের মধ্যে কার্যকর সমন্বয় ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে একজন কর্মীকে শুধুমাত্র একজন নির্বাহীর মাধ্যমে আদেশ দিতে হবে। অর্থাৎ দ্বৈত অধীনতা পরিহার করতে হবে। দ্বৈত অধীনতা মানে একজন কর্মীকে দুইজন বস একই সময়ে আদেশ দিতে পারবে না। ঠিক আছে? আর একান্ত প্রয়োজনে একজন কর্মীকে একাধিক নির্বাহী আদেশ দিলেও তাতে অবশ্যই সামঞ্জস্য থাকতে হবে। এতে সুষ্ঠু সমন্বয়ের সাথে শৃঙ্খলা নিশ্চিত হবে। এই লাস্ট লাইনটার অর্থ হচ্ছে যে একান্ত প্রয়োজনে, অর্থাৎ খুব প্রয়োজনে, যে ওকে ছাড়া আর কেউ নাই কাজ করার, সেরকম ক্ষেত্রে ওই কর্মীকে একাধিক নির্বাহী আদেশ দিতে পারেন, কিন্তু তাতে অবশ্যই সামঞ্জস্য থাকতে হবে। কেমন? যেমন একজন নির্বাহী আদেশ দিয়ে বলতে পারেন, আচ্ছা ঠিক আছে,
উনার কাজটা শেষ হইলে, উনি যেহেতু আমার আগে তোমাকে আদেশ দিয়েছেন, উনার কাজটা শেষ হওয়ার পরে তুমি আমার কাজটা করে দিবে। তাহলে কি সেই কর্মীর পক্ষে কোনো সমস্যা হবে বলো? না মিস। হবে না। আর দুইজন বসই যদি একই সাথে আদেশ দিয়ে বলে যে হ্যাঁ আমার কাজটাই তোমাকে এখন করে দিতে হবে, তখন কিন্তু কর্মী কি হবে বলো? দ্বন্দ্বে পড়ে যাবে, তাই না? যে কার কাজ করবে আর কার কাজ পরে করবে। জি মিস। আচ্ছা, আরেকজন এসছে, ইয়াসনা। এরপর দেখো নিরবচ্ছিন্নতা নীতি। এই পেজগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো। এটা কিন্তু তোমাদের বইতে আছে, দেখো নিরবচ্ছিন্নতা নীতি একই নামে আছে। নিরবচ্ছিন্নতা মানে কি দেখো, ব্যবস্থাপকীয় প্রতিটি কাজ পর্যায়ক্রমে ধারাবাহিক ও বিরামহীনভাবে সম্পাদন করাকে নিরবচ্ছিন্নতা নীতি বলে। এরূপ প্রক্রিয়া ব্যবস্থাপকীয় কাজের শুরু থেকে শেষ পর্যন্ত অবিরাম গতিতে চলমান রাখতে হবে। কোনো পণ্যের চাহিদা বেশি থাকলে তার নিরবচ্ছিন্ন উৎপাদন বজায় রাখতে হবে। বিভাগ, উপবিভাগ ও কাজের মধ্যে সমন্বয়ের ঘাটতি যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে? একজন ব্যবস্থাপক যে কাজগুলো করবেন তার প্রতিটা কাজ পর্যায়ক্রমে ধারাবাহিক এবং বিরামহীনভাবে সম্পাদন করাকে বলা হচ্ছে নিরবচ্ছিন্নতার নীতি। এবং এই নিরবচ্ছিন্নতা কাজের শুরু থেকে শেষ পর্যন্ত অবিরাম গতিতে চলমান থাকবে। যে কোনো পণ্যের চাহিদা বেশি আছে তখন সেই পণ্যের উৎপাদন নিরবচ্ছিন্নভাবে করতে হবে। যে কিছু পণ্য উৎপাদন করলাম, তারপরে উৎপাদন বন্ধ করে দিলাম, আবার 1 মাস পরে গিয়ে উৎপাদন শুরু করলাম, তাহলে কিন্তু বাজার ধরে রাখা সম্ভব হবে না। এরপরে দেখো সমঝোতার নীতি। তোমাদের বইতে আছে দলীয় সমঝোতার নীতি, একই কথা। ঠিক আছে? সমঝোতার নীতি বা দলীয় সমঝোতার নীতি। প্রতিষ্ঠানের সব বিভাগ, উপবিভাগ ও ব্যক্তির মধ্যে সুসম্পর্ক, সহযোগিতা ও মিলেমিশে চলার নীতিকে সমঝোতার নীতি বলে। সমঝোতার মাধ্যমে দলবদ্ধতা, গতিশীলতা, স্বতঃস্ফূর্ততা ও সহযোগিতা তৈরি হয়। কর্মীদের মতানৈক্য দূর হয়, অর্থাৎ কর্মীদের মধ্যে যদি মতের অমিল থাকে সেটাও দূর হয়। এতে যে কোনো জটিল ও কঠিন কাজ সহজেই করা যায়। এইভাবে সমন্বয়ের কাজ অনেক সহজ হয়ে যায়। অর্থাৎ প্রতিষ্ঠানের প্রত্যেকটা বিভাগ, উপবিভাগ এবং কর্মীদের মধ্যে সুসম্পর্ক, সহযোগিতা এবং মিলেমিশে চলার নীতিকে সমঝোতার নীতি বলা হচ্ছে। ঠিক আছে? যদি প্রত্যেকের মধ্যেই, প্রত্যেক কর্মী, বিভাগ, উপবিভাগের মধ্যে সমঝোতা থাকে তাহলে কিন্তু কাজটা অনেক সহজে করা যায়। এরপরে হচ্ছে ব্যক্তিগত বা প্রত্যক্ষ যোগাযোগের নীতি। তোমাদের বইতে আছে প্রত্যক্ষ যোগাযোগের নীতি, একই কথা। এটা কি দেখো, নির্বাহীরা ব্যক্তিগতভাবে কর্মীদের সাথে সরাসরি যোগাযোগ করে নির্ভুল তথ্য সরবরাহ করতে পারেন। তারা সরাসরি আলাপ আলোচনা ও মত বিনিময়ের মাধ্যমে কর্মীদের সুখ দুঃখ, আশা আকাঙ্ক্ষা, সুবিধা অসুবিধা ইত্যাদি বিষয় বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেন। এভাবে প্রতিষ্ঠানের সব বিভাগ, উপবিভাগ বা শাখার কর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও প্রত্যক্ষ সংযোগ সমন্বয় প্রক্রিয়াকে সহজ করে। ব্যক্তিগত যোগাযোগের নীতি অর্থাৎ নির্বাহীরা বা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা থাকবেন তারা ব্যক্তিগতভাবে কর্মীদের সাথে সরাসরি যোগাযোগ করে নির্ভুল তথ্য সংগ্রহ করতে পারেন। ঠিক আছে? আর সরাসরি আলাপ আলোচনা ও মত বিনিময়ের মাধ্যমে কর্মীদের সুখ দুঃখ, আশা আকাঙ্ক্ষা, সুবিধা অসুবিধা ইত্যাদি বিষয়ে
জেনে সেই অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেন। যদি এই কাজগুলো ঊর্ধ্বতন বা নির্বাহীরা করতে পারেন, তাহলে দেখব ঊর্ধ্বতন এবং অধস্তন কর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক অনেক ভালো হবে। সেক্ষেত্রে সমন্বয় সাধনের কাজটাও সহজ হয়ে যাবে। ক্লিয়ার কথা? জি মিস। মিস এর পরের নীতিটি হচ্ছে ভারসাম্যের নীতি। তোমাদের বইতেও ভারসাম্যের নীতি দেওয়া আছে, দেখো। ভারসাম্যটা কি দেখো, প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগ ও উপবিভাগে বন্টিত কাজের মধ্যে সমতা বজায় রাখার নীতি হলো ভারসাম্যের নীতি। অর্থাৎ কাজকে ভাগ করে প্রত্যেক বিভাগ এবং উপবিভাগে বন্টন করে দেওয়া হলো, ঠিক আছে? এই বন্টিত কাজের মধ্যে সমতা বজায় রাখার নীতিটাকেই বলা হচ্ছে ভারসাম্যের নীতি। অর্থাৎ কোনো বিভাগের সামর্থ্যের তুলনায় অতিরিক্ত দায়িত্ব দিলে সেক্ষেত্রে অতিরিক্ত জনবলও নিয়োগ দিতে হবে। যে কোনো বিভাগে অনেক বেশি কাজ দেওয়া হয়েছে, কিন্তু সেই তুলনায় সেই বিভাগে কর্মী সংখ্যা খুবই কম, তখন সেখানে কর্মী সংখ্যা বাড়িয়ে দিতে হবে। আবার কোথাও প্রয়োজনের চেয়ে বেশি জনবল থাকলে তা অন্য জায়গায় ব্যবহারের চেষ্টা করতে হবে। যে অন্য কোনো বিভাগে কাজ কম কিন্তু সেখানে কর্মী সংখ্যা বেশি, তখন অতিরিক্ত কর্মী সংখ্যা সেখান থেকে নিয়ে যে বিভাগের দরকার সেখানে তাদেরকে কাজে লাগাতে হবে। এইভাবে কাজ ও কর্মীর মধ্যে সমতা বজায় রাখা উচিত। এতে আন্তঃবিভাগীয় শৃঙ্খলা নিশ্চিত হয়। আন্তঃবিভাগীয় মানে হচ্ছে বিভিন্ন বিভাগের মধ্যে শৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব হয় এই ভারসাম্য নীতি অনুসরণ করলে। ভারসাম্য নীতি ক্লিয়ার হয়েছে সবার কাছে? জি মিস। জি মিস এরপরে দেখো নমনীয়তার নীতি। তোমাদের বইতেও নমনীয়তার নীতি হিসেবেই আছে। নমনীয়তা কি বলো? এটা অনেক আগে আমরা পড়েছিলাম। মিস, পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়াকে নমনীয়তা নীতি বলে। হ্যাঁ, নমনীয়তা বলে। ভেরি গুড। এখন এই নমনীয়তার নীতি সমন্বয়ের ক্ষেত্রে অনুসরণ করতে হবে। পরিবর্তনশীল ব্যবসা জগতে প্রায় বিভিন্ন সংযোজন, বিয়োজন, সংশোধন, পরিবর্তন, পরিমার্জন প্রভৃতির প্রয়োজন হয়। সমন্বয় প্রক্রিয়াকেও পরিবর্তনের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে, আর এই জন্য প্রতিনিয়ত হালনাগাদ তথ্যাদির বিনিময় করতে হবে। হালনাগাদ শব্দের ইংরেজি হচ্ছে আপডেট। যে প্রতিনিয়ত তথ্য আপডেট করতে হবে এবং সেই আপডেটকৃত তথ্য বিভিন্ন বিভাগ, উপবিভাগ এবং কর্মীদের মধ্যে বিনিময় করতে হবে। নমনীয়তার নীতি অনুসরণের ফলে ব্যবসায়িক সুযোগ কাজে লাগিয়ে প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব হয়। নমনীয়তা কি সেটা আমরা আগেই পড়েছি, যে পরিবর্তিত পরিস্থিতিতে খাপ খাইয়ে চলা, এটাকে বলা হচ্ছে নমনীয়তা। এখন এই নমনীয়তার সাথে মিল রেখে তোমার সমন্বয় প্রক্রিয়াকেও পরিবর্তন করতে হবে, ঠিক আছে? জি মিস। এর পরের নীতিটা হচ্ছে অনানুষ্ঠানিক সম্পর্কের নীতি। তোমাদের বইতেও এই নামেই আছে, দেখো, অনানুষ্ঠানিক সম্পর্কের নীতি। অনানুষ্ঠানিক শব্দের অর্থ কি? আনুষ্ঠানিক ভাবে না, সেটাই হচ্ছে অনানুষ্ঠানিক, ঠিক আছে? অনেক ক্ষেত্রে আনুষ্ঠানিক সম্পর্কের চেয়ে অনানুষ্ঠানিক সম্পর্ক সমন্বয় প্রক্রিয়াকে অনেক বেশি কার্যকর করে। বাস্তবে বেশি আনুষ্ঠানিকতা ও ধরাবাঁধা রীতিনীতি কাজকে বিলম্বিত ও বাধাগ্রস্ত করে। অপরদিকে নির্বাহী ও অধস্তনদের মধ্যে অনানুষ্ঠানিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে যে কোনো জটিল কাজও দ্রুত করা যায়। তাই ব্যবস্থাপনাকে প্রতিষ্ঠানের সর্বত্র আনুষ্ঠানিক সম্পর্কের পাশাপাশি অনানুষ্ঠানিক সম্পর্ক গড়ে ওঠার সুযোগ দেওয়া উচিত। এর মাধ্যমে
আন্তঃবিভাগীয় যোগাযোগ বাড়ে। যোগাযোগ চ্যাপ্টারে আমরা পড়েছিলাম আনুষ্ঠানিক যোগাযোগ, অনানুষ্ঠানিক যোগাযোগ, মনে আছে? জি মিস। আনুষ্ঠানিক যোগাযোগ কি ছিল? প্রতিষ্ঠানের নিয়ম নীতি মেনে যখন অধস্তন ঊর্ধ্বতনের সাথে যোগাযোগ করে অথবা ঊর্ধ্বতন অধস্তনের সাথে যোগাযোগ করে তখন সেটাকে বলা হচ্ছে আনুষ্ঠানিক যোগাযোগ। আর অনানুষ্ঠানিক যোগাযোগ হচ্ছে যে যখন ঊর্ধ্বতন এবং অধস্তন কোনো প্রতিষ্ঠানের নিয়ম কানুন না মেনে যোগাযোগ করে, সেটা হচ্ছে অনানুষ্ঠানিক যোগাযোগ। এখন এই অনানুষ্ঠানিক যোগাযোগটাই কিন্তু অনানুষ্ঠানিক সম্পর্কের মধ্যে পড়ছে, যে প্রতিষ্ঠানগুলোতে আনুষ্ঠানিক সম্পর্কের চেয়ে অনানুষ্ঠানিক সম্পর্ককে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। কেন? অনানুষ্ঠানিক সম্পর্ক যদি গড়ে তোলা যায় কর্মীদের সাথে, তখন কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে সমস্যা সম্পর্কে অথবা কোনো তথ্য দিতে পারে, হেজিটেট ফিল করে না, ইতস্তত বোধ করে না। ঠিক আছে? যে বস কি ভাববে, আমার চাকরি চলে যাবে কিনা, এরকম কোনো ভয় নেই। নির্ভয়ে সে বসের সাথে কথা বলতে পারে। ঠিক আছে? এর ফলে যে কোনো জটিল কাজ দ্রুত করা যায়। তাই ব্যবস্থাপনাকে প্রতিষ্ঠানের সর্বত্র আনুষ্ঠানিক সম্পর্কের পাশাপাশি অনানুষ্ঠানিক সম্পর্ক গড়ে ওঠার সুযোগ দেওয়া উচিত। এর মাধ্যমে আন্তঃবিভাগীয় যোগাযোগ বাড়ে, অর্থাৎ এক বিভাগের সাথে অন্য বিভাগের যোগাযোগটা বৃদ্ধি পায়। লাস্ট নীতি দেখো, অবিচ্ছেদ্যতার বা সুসংহতকরণের নীতি। তোমাদের বইতে আছে কার্যসমূহের সুসংহতকরণের নীতি, একই কথা। ঠিক আছে? সংগঠনের বিভিন্ন ব্যক্তি, বিভাগ ও উপবিভাগের মধ্যে অবিচ্ছেদ্য ও দৃঢ় সম্বন্ধ বা সংযোগ স্থাপনের নীতিকে সুসংহতকরণের নীতি বলে। প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যক্তি, বিভাগ এবং উপবিভাগের মধ্যে অবিচ্ছেদ্য এবং দৃঢ় সম্পর্ক বা সংযোগ স্থাপনের নীতিকে বলা হচ্ছে সুসংহতকরণের নীতি। প্রতিষ্ঠানের কার্যাবলী একটি অপরটির সাথে সম্পর্কযুক্ত থাকে। পরস্পর সম্পর্কযুক্ত কাজগুলো এমনভাবে সাজাতে হয় যাতে পাশাপাশি থেকে প্রত্যেকেই কাজ করতে পারে, আর পারস্পরিক সমন্বয়ে কাজ অনেক দ্রুত ও সহজ হয়। কোনো রকম সমস্যা বা পরিবর্তন দ্রুত অন্যকে জানিয়ে কাজের ক্ষেত্রে নিজেরাই সমন্বয় নিশ্চিত করা যায়। ঠিক আছে? যে কোনো সমস্যা বা পরিবর্তন হলে দ্রুত একজন কর্মী অন্য কর্মীকে জানাবে অথবা এক বিভাগ অন্য বিভাগকে জানিয়ে নিজেরাই কাজের মধ্যে সমন্বয় নিশ্চিত করতে পারে। এটাকে বলা হচ্ছে কার্যসমূহের সুসংহতকরণের নীতি। ক্লিয়ার হয়েছে? জি মিস। জি মিস। আচ্ছা, এখান থেকে তোমরা প্রশ্ন পড়বা হচ্ছে সমন্বয় কি, জ্ঞানমূলক প্রশ্ন। প্রশ্নগুলো একটু লিখে রাখো খাতায়। সমন্বয় সাধন বলতে কি বোঝায়, অনুধাবনমূলক প্রশ্ন। আর এই প্রতিটা নীতি সম্পর্কে ধারণা রাখবা। প্রতিটা নীতি দিয়ে তোমার অনুধাবনের প্রশ্ন হতে পারে, আবার প্রয়োগের প্রশ্নও হতে পারে। যে একটা উদ্দীপকে কিছু ক্লু দেওয়া থাকলো, তারপর প্রয়োগের প্রশ্নে বলা হলো যে উদ্দীপকে সমন্বয়ের কোন নীতির কথা বলা হয়েছে, ব্যাখ্যা করো। ক্লিয়ার আমার কথা? জি মিস। জি মিস। আচ্ছা, তাহলে এই সমন্বয় সাধনের নীতি বা আদর্শ, যে 10টা নীতি বা আদর্শ আমরা পড়লাম, প্রত্যেকটা নীতি বা আদর্শ সম্পর্কে তোমরা স্পষ্ট ধারণা রাখবা। ঠিক আছে? জি মিস। আচ্ছা, অনুধাবনমূলক প্রশ্ন দেখো।
এই অধ্যায়ের শেষে অনুধাবনমূলক প্রশ্ন দেখো। 1 নাম্বার যেটা, সমন্বয় সাধন বলতে কি বোঝায়? বইতে যে সংজ্ঞাটা দেওয়া আছে এটা না পড়ে আমি যে পেজটা শেয়ার করেছি ওখান থেকে সংজ্ঞা পড়বা। ওটা হচ্ছে ইজি, বইয়ের শব্দগুলো একটু কঠিন। কথা বুঝতে পেরেছো আমার? জি মিস। জি মিস। আচ্ছা, এরপরে দেখো ব্যবস্থাপনার ক্ষেত্রে সমন্বয় অপরিহার্য কেন, অর্থাৎ সমন্বয় কেন গুরুত্বপূর্ণ সেটা। আমার এখানে 2 নাম্বার, তোমাদের বইতে কত নাম্বার? মিস 2 নাম্বার। 2 নাম্বার। আচ্ছা, সমন্বিত পরিকল্পনা সমন্বয়ের কাজকে সহজ করে, ব্যাখ্যা করো। সম্মিলিত বোর্ড কসেট 2018। 5 নাম্বার। 5 নাম্বার। 5 নাম্বার। কার্যকর সমন্বয়ের ক্ষেত্রে উদ্দেশ্যের ঐক্য স্থাপন জরুরি কেন? 6 নাম্বার। 6 নাম্বার। এরপর দেখো দলীয় সমঝোতার নীতি কিভাবে সমন্বয়কে সহায়তা করে? 8 নাম্বার। 8 নাম্বার। আচ্ছা, এই প্রশ্নের উত্তরগুলো একটু পড়বো। আমরা যে নীতিগুলো পড়লাম সেই নীতির কয়েকটা দিয়ে এখানে প্রশ্ন হয়েছে, ঠিক আছে? তারপরে প্রত্যেকটা নীতি সম্পর্কে তোমরা ধারণা রাখবা। যেহেতু সৃজনশীল প্রশ্ন বলা যায় না যে কোথা থেকে প্রশ্ন হবে, ঠিক আছে? জি মিস। আজকের পড়া নিয়ে কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো। নো মিস, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নাই। তাহলে আজকে যা পড়ালাম সেটা বাসায় সবাই অবশ্যই একটু দেখবা, ঠিক আছে? না দেখলে কিন্তু মনে থাকবে না, ভুলে যাবা। আচ্ছা মিস, প্রেজেন্ট কি দিতে হবে এখন? যে যখন ক্লাসে প্রবেশ করেছো আমি রোল নাম্বার লিখে নিয়েছি, সমস্যা নেই। ওকে। ঠিক মিস, আছে, আজকে আমার একটু লেট হয়ে গেছে। হ্যাঁ সমস্যা নাই, আমি রোল নাম্বার লিখে রেখেছি। ঠিক আছে, সবাই ভালো থেকো, পড়াশোনা করো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিস। আসসালাম।